নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি গৌর মল্লার শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লিখিত এই ঐতিহাসিক কাহিনীর তৃতীয় পর্ব, পঞ্চম পরিচ্ছেদ, বেতস কুঞ্জ। পূর্ণ দুগ্ধপাত্র লইয়া রঙ্গনা যখন ফিরিয়া আসিল, তখন সূর্য অস্ত গিয়াছে। আকাশে শুক্লা নবমীর চন্দ্র কিরণ জাল প্রস্ফুটিত করিয়া সূর্যের অভাব পূর্ণ করিবার চেষ্টা করিতেছে। পলাশবনের মধ্যে আলো আঁধারের লুকোচুরি খেলা। রঙ্গনার দুগ্ধপাত্র মানবের সম্মুখে ধরিল। মানব দুই হাতে পাত্র লইয়া বিনা বাক্য ব্যয়ে তাহার কানায় ওষ্ঠ সংযোজন করিল। পাত্রটি নিতান্ত ক্ষুদ্র নয়, একটি ছোটখাটো কলসি বলা চলে। মানব এক চুমুকে তাহা নিঃশেষ করিয়া রঙ্গনাকে ফিরাইয়া দিল। রঙ্গনা রুদ্ধশ্বাসে প্রশ্ন করিল, আর কিছু খাবে? মানব হাসিয়া বলিল, ক্ষুধার কি শেষ আছে? কিন্তু থাক, আপাতত এই যথেষ্ট। তোমাকে কি বলেছি কৃতজ্ঞতা জানাবো? মানব হাত ধরিয়া রঙ্গনাকে কাছে টানিয়া লইল। রঙ্গনার ঘন ঘন নিঃশ্বাস পড়িতে লাগিল, দেহ রোমাঞ্চিত হইল। মানব গাঢ় স্বরে বলিল, আমার আজ কিছুই নেই, আমি পলাতক। দুদিন আগে যদি তোমার দেখা পেতাম, প্রাণ ভরে আমার কৃতজ্ঞতা জানাতে পারতাম। রঙ্গনা উত্তর দিতে পারিল না, অধোমুখে রহিল। মুগ্ধা পল্লী যুবতী নাগরিক সভা সৌজন্য কোথায় শিখিবে? কিন্তু তাহার স্নিগ্ধ নীরবতা মানবের বড় মিষ্ট লাগিল। সে ধীরে ধীরে কথা বলিতে আরম্ভ করিল, কিন্তু সে রঙ্গনাকে বাক চাতুর্যে সম্মোহিত করিবার চেষ্টা করিল না, বরং একটি সমধর্মী মানুষ পাইয়া তাহার অন্তরের সরলতা যেন সাগ্রহে বাহির হইয়া আসিল। দুইজনে বৃক্ষ শাখায় হেলান দিয়া পাশাপাশি দাঁড়াইয়া মৃদু কণ্ঠে জল্পনা করিতে লাগিল। মানব অধিকাংশ কথা বলিল, রঙ্গনা তন্ময় হইয়া শুনিল। মানব যে যে প্রশ্ন করিল, রঙ্গনা সরল ভাবে তাহার উত্তর দিল। এইভাবে এক দণ্ড অতীত হইবার পর মানব চকিত হইয়া বলিল, সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে, তুমি গৃহে যাও। আর তুমি? আমি গাছতলায় রাত কাটিয়ে দেব। রঙ্গনা আঙ্গুলে বস্ত্রাঞ্চল জড়াইতে লাগিল। তুমি কেন আমাদের কুটিরে চলো না, রাত্রে সেখানেই থাকবে। মানব একটু ইতস্তত করিয়া মাথা নাড়িল। না, আমার পিছনে শত্রু আসছে, হয়তো আজ রাত্রেই গ্রামে এসে পৌঁছবে। আমি গ্রামে থাকলে ধরা পড়বার ভয় আছে। রঙ্গনা তর্জনী দংশন করিল, তারপর চকিত উৎফুল্ল চক্ষু তুলিল। তুমি আমার কুঞ্জে থাকবে? আমার কুঞ্জের কথা কেউ জানে না। তোমার কুঞ্জ? রঙ্গনা তাহার নিভৃত বেতস কুঞ্জের কথা বলিল। শুনিয়া মানব বলিল, এই ভালো, চলো তোমার কুঞ্জে রাত কাটাবো। রঙ্গনা মানবকে পথ দেখাইয়া লইয়া চলিল। পলাশ বনের বাহিরে অনিমেষ জ্যোৎস্না। দুজনে মৌরির তীরে উপস্থিত হইল। মানব বলিল, এ কি, এ যে নদী, আমি স্নান করব, কিন্তু আগে তোমার কুঞ্জ দেখি। কুঞ্জ দেখিয়া মানব দীর্ঘশ্বাস ফেলিল। কি সুন্দর তোমাদের জীবন! কেন আমরা নগরে থাকি, রাজ্যের জন্য কাড়াকাড়ি করি? মানুষের যত অনিষ্টের মূল নাগরিক জীবন। ইচ্ছা করে চিরদিন তোমার এই কুঞ্জে কাটাই। অস্ফুট স্বরে রঙ্গনা বলিল, কাটাও না কেন? মানব বলিল, উপায় নেই, কর্মফল ভোগ করতে হবে। কিন্তু আমি আবার আসব, তোমাকে ভুলতে পারবো না। রঙ্গনাও বলিতে চাহিল, আমিও
তোমাকে ভুলতে পারবো না, কিন্তু লজ্জায় তাহা বলিতে পারিল না। বলিল, তোমার কপাল কেটে গেছে, লাগছে না? এসো, বেঁধে দিই। মানব বলিল, ও কিছু নয়, তলোয়ারের আঁচড় লেগেছে, আপনি সেরে যাবে। তবে তুমি স্নান করে এসো। তুমি চলে যাবে না? না। মানব অল্পকালের মধ্যেই স্নান করিয়া ফিরিল। বর্ম চর্ম শিরস্ত্রাণ কুঞ্জের বাহিরে নামাইয়া রাখিল। ইতিমধ্যে রঙ্গনা খড় বিছাইয়া শয্যা রচনা করিয়া রাখিয়াছে। কুঞ্জদ্বারে চুপটি করিয়া দাঁড়াইয়া আছে। মানব চারিদিকে চাহিল। আকাশের জ্যোৎস্না ক্ষীণ ফুটিতেছে। সুদূর প্রসারিত বেতস বনের শাখাপত্র মৃদু মর্মর ধ্বনি করিয়া কাঁপিতেছে। কোথাও জনমানবের চিহ্ন নাই। মানবের মনে হইল, ইহজগৎ হইতে বিচ্ছিন্ন হইয়া সে কোনো এক অর্ধ বাস্তব মায়াপুরীতে উপনীত হইয়াছে। এখানে আর কেহ নাই, শুধু সে আর রঙ্গনা। মানব রঙ্গনার হাত ধরিয়া ঈষৎ স্খলিত স্বরে বলিল, রঙ্গনা, কি বলছো? না, কিছু না। তুমি এবার ঘরে যাও, কাল সকালে একবার তোমার দেখা পাবো কি? রঙ্গনা বলিল, আজ রাত্রেই আমি আবার আসবো, তোমার খাবার নিয়ে আসবো। সহসা রঙ্গনার দুই স্কন্ধের উপর হাত রাখিয়া মানব নত হইয়া তাহার চোখের মধ্যে চাহিল। রঙ্গনা, তুমি আমার বউ হবে? রঙ্গনা তাহার হাত ছাড়াইয়া ছুটিয়া পালাইয়া গেল। গ্রামের কুটিরগুলিতে দীপ নিভিয়া গিয়াছে। দিনের মাতামাতির পর গ্রামবাসীরা ক্লান্ত দেহে শয্যা আশ্রয় করিয়াছে। কেবল গোপা আপন কুঠির দ্বারে দাঁড়াইয়া উৎকণ্ঠা ভরা চক্ষে বাহিরের দিকে তাকাইয়াছিল। তাহার উৎকণ্ঠা ক্রমে আশঙ্কায় পরিণত হইতেছিল। এমন সময় রঙ্গনা ছুটিতে ছুটিতে ফিরিয়া আসিল। গোপা কোনো প্রশ্ন করিবার পূর্বে একবার মা বলিয়া ডাকিয়া মাতার কণ্ঠ জড়াইয়া ধরিয়া কাঁধের মধ্যে মুখ লুকাইল। গোপা অনুভব করিল রঙ্গনার সর্বাঙ্গ থর থর করিয়া কাঁপিতেছে। দ্বার বন্ধ করিয়া দিয়া সে রঙ্গনাকে লইয়া মেঝে বসিল। ঘরের কোণে প্রদীপ জ্বলিতেছে, উনানের উপর ভাত চড়ানো রহিয়াছে। গোপা কন্যার চিবুক ধরিয়া মুখ দেখিল, তারপর বলিল, এবার বল কি হয়েছে? রঙ্গনা কিছুই বলিতে পারিল না, কেবল মুখ নিচু করিয়া ভয় ভঙ্গুর হাসিতে লাগিল। গোপা তখন একটি একটি করে প্রশ্ন করিয়া সব কথা বুঝিয়া লইল। সব শুনিয়া গোপা কিছুক্ষণ বিভ্রান্ত ভাবে উনানের আগুনের দিকে চাহিয়া রহিল। কি করিবে সে এখন? এমন অচিন্তনীয় অবস্থা যে কল্পনাও করা যায় না। চাতক ঠাকুরের সঙ্গে কথা বলিতে পারিলে বেশ হতো, কিন্তু তিনি যদি বাধা দেন, রাজপুত্র যদি আসিল, এমন ভাবে আসিল। ভাবিতে ভাবিতে গোপা যন্ত্রবৎ বলিল, রাঙা, দেখ ভাত হলো কিনা। রঙ্গনা উঠিয়া গেল। গোপা মৃন্ময় মূর্তির মতো বসিয়া ভাবিতে লাগিল। বাহিরে সে নিশ্চল, কিন্তু ভিতরে যেন আগ্নেয়গিরির আন্দোলন চলিতেছে। রঙ্গনা ভাতের হাঁড়ি নামাইয়া ফ্যান গালিল। সহসা গোপা চমকিয়া উঠিয়া দাঁড়াইল। না না, সময় নাই, অধিক চিন্তা করিবার সময় নয়। রঙ্গনার জীবনে যে শুভ লগ্ন আসিয়াছে তাহা ভ্রষ্ট না হইয়া যায়। আজিকার রাত্রি আর ফিরিয়া আসিবে না, রাজপুত্র চলিয়া গেলে আর ফিরিয়া আসিবে না। ঘরের কোণে একটি পুরাতন বেত্র নির্মিত পেটরা ছিল। গোপা তাহার তলদেশ হইতে দুইটি শোলার মালা বাহির করিল। তুচ্ছ শোলার টুকরা দিয়ে গাঁথা দুটি মালা।
গোপার নিভিয়া যাওয়া যৌবনের স্মৃতি, এক রাত্রির স্মৃতি। গোপার দুই চক্ষু ভরিয়া জল আসিল, কিন্তু সময় নাই। স্মৃতির মালা গলায় পড়িয়া কাঁদিবার সময় নাই। আর একটি অভাবনীয় রাত্রি উপস্থিত হইয়াছে। হয়তো আজিকার রাত্রি 19 বছর আগের আরেকটি রাত্রির সমাবর্তন তিথি। কাল চক্র এক পাক ঘুরিয়া আসিয়াছে। গোপা রঙ্গনাকে কাছে টানিয়া লইয়া তাহার কানে কানে দ্রুত রসকণ্ঠে উপদেশ দিতে লাগিল। যে সকল কথা মেয়েকে আজ পর্যন্ত বলে নাই তাহা বলিল। লজ্জা করিল না, লজ্জার সময় কই। তারপর ছুটিয়া গিয়া ভাত বাড়িতে বসিল। দুপুরের রান্না মৌরলা মাছ ছিল। তপ্ত ভাতে ঘি ঢালিয়া গোপা পাত্র রঙ্গনার হাতে দিল। রঙ্গনার মণিবন্ধ হইতে শোলার মালা দুটি ঝুলিতেছে। সে দুই হাতে আহার্যের পাত্র লইয়া চুপি চুপি কুটির হইতে বাহির হইল। বিচিত্র অভিসার যাত্রা। কাব্যে পুরাণে এরূপ অভিসারের কথা লেখে নাই, কিন্তু ইহাই হয়তো সত্যকার অভিসার। বেতসকুঞ্জে তৃণশয্যায় মানব ঘুমাইয়া পড়িয়াছিল। মাথার উপর চাঁদ বেতসকুঞ্জের বিরল পত্র শীর্ষ হইতে ভিতরে উঁকি দিতেছিল। মানবের ঘুমন্ত মুখ ও প্রশস্ত বক্ষের উপর ক্রীড়া করিতেছিল। তাহার বাহুতে সোনার অঙ্গদের উপর ঝিকিমিকি করিতেছিল। রঙ্গনা নিঃশব্দে কুঞ্জে প্রবেশ করিল। মানবের পাশে বসিয়া তাহার জ্যোৎস্নানিষিক্ত সুপ্ত মুখ দেখিতে লাগিল। রাজপুত্র, আমার রাজপুত্র। রঙ্গনার বুকের মধ্যে শোণিত নৃত্যের উন্মাদনা, রোমে রোমে হর্ষোল্লাস। মাথার কবরিয়া আপনি শিথিল হইয়া পিঠের উপর এলাইয়া পড়িল। সে সন্তর্পণে অতি লঘুভাবে একটি আতপ্ত করতল মানবের বুকের উপর রাখিল। মানব চমকিয়া উঠিল। রঙ্গনাকে দেখিয়া তাহার মুখে একটি তন্দ্রামুগ্ধ হাসি ফুটিয়া উঠিল। বলিয়া উঠিল, আমার বউ। চক্ষু মুদিয়া রঙ্গনা নিস্পন্দ হইয়া রহিল। তাহার পর বলিল, বউ। রঙ্গনার মনে পড়িল মা শিখাইয়া দিয়াছিল কি কি বলিতে হইবে। সে চোখ খুলিয়া মানবের মুখের পানে চাহিল। মানবের মুখ দেখিয়া আবার সব গোলমাল হইয়া গেল। কিন্তু না, মা বলিয়া দিয়াছে, কথাগুলি বলিতেই হইবে। রঙ্গনা চুপি চুপি বলিল, তোমার তো আরো বউ আছে। মানব রঙ্গনার দিকে গম্ভীর চোখে চাহিল, বলিল, আছে, কিন্তু তারা আমার রানী, মনের মানুষ নয়। মনের মানুষ কে? তুমি। তোমাকেই এতদিন খুঁজেছি, পাইনি। আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাবে? না, এখন কোথায় নিয়ে যাব? যদি রাজ্য রক্ষা করতে পারি, ফিরে এসে তোমায় নিয়ে যাব, শপথ করছি। অতঃপর রঙ্গনার শেখানো বলি ফুরাইয়া গেল। মা যে সকল কথা শিখাইয়া দিয়াছিল বলিবার জন্য, তাহা আর তাহার মনে রহিল না। ব্যাকুল অনুরাগে রঙ্গনার নিঃশ্বাস দ্রুত বহিল। সে কম্পিত হস্তে একটি শোলার মালা রাজপুত্রের গলায় পরাইয়া দিল। অন্য মালাটি মানব রঙ্গনার গলায় দিল। মোহ বিহবল রাত্রি, নব অনুভবের বিস্ময় পুলক ভরা বাসক রজনী। দুজনে দুজনের মুখে অন্ন দিল, চুম্বন দিল। একসঙ্গে আকুলতা ও চটুলতা, লজ্জা ও প্রগল্ভতা, তন্দ্রা ও প্রমিলায় মেশামেশি, ঘুমে জাগরণে চরাচরি। রাত্রি নিবিড় হইল, চাঁদ অস্ত গেল। প্রত্যুষে ঘুম ভাঙিয়া মানব ও রঙ্গনা কুঞ্জের বাহিরে আসিল। পূর্বাকাশে উষা ঝলমল করিতেছে, পাখি ডাকিতেছে। মানব দেখিল অদূরে নদী তীরে তাহার অশ্ব সস্পাহরণ করিতেছে। তাহার পৃষ্ঠে কম্বলাসন, মুখে বল্গা যেমন ছিল তেমনি আছে। প্রভুকে দেখিতে পাইয়া জয়ন্ত
মৃদু ফ্রেশাধ্বনি করিল। মানব বলিল, ওই তো আমার বাহনও উপস্থিত। তবে যাই রাঙা বউ। রঙ্গনা তাহার বাহু জড়াইয়া কাঁদিতে লাগিল, বলিল, কবে ফিরে আসবে? মানব রঙ্গনাকে দুই হাতে বুকের কাছে তুলিয়া মুখে মুখ রাখিয়া বলিল, যেদিন শত্রুকে রাজ্য থেকে দূর করব সেদিন তোমাকে নিতে আসব। যদি রাজ্য যায় আর বেঁচে থাকি তাহলেও তোমার কাছে ফিরে আসব। রঙ্গনা কাঁদিতে কাঁদিতে বলিল, আসবে? আসব, শপথ করছি। রঙ্গনাকে নামাইয়া দিয়া মানব নিজ বাহু হইতে অঙ্গদ খুলিয়া তাহার বাহুতে পরাইয়া দিল। বলিল, এই অঙ্গদ নাও, যতদিন না ফিরে আসি এটিকে দেখো, আমায় মনে পড়বে। তারপর রঙ্গনার সোনা পোকা উড়িয়া গেল। জয়ন্তের পৃষ্ঠে চড়িয়া মানব চলিয়া গেল। রঙ্গনা অশ্রুবিধৌত মুখে দাঁড়াইয়া বিলীয়মান অশ্বারোহীর পথের পানে চাহিয়া রহিল। মানবের বৃহৎ অঙ্গদ তাহার বাহু হইতে খসিয়া খসিয়া পড়িতেছিল। সে তাহা খুলিয়া একবার বুকে চাপিয়া ধরিল, তারপর আঁচলে বাঁধিয়া ঘরের দিকে চলিল। নিশান্তের পাণ্ডুর চন্দ্রমা। ষষ্ঠ পরিচ্ছেদ। বজ্র সম্ভব। দিবা অনুমান এক প্রহর সময়ে ইক্ষুযন্ত্রের আখ মারাই কার্য সবে মাত্র আরম্ভ হইয়াছে। এমন সময় একদল সৈন্য হুম হুম শব্দ করিয়া বেতস গ্রামে ঢুকিয়া পড়িল। গ্রামের পুরুষেরা ভয় পাইল বটে, কিন্তু পলায়ন করিল না। যুবতী মেয়েরা কতক আখের খেতে কতক বেতস বনে লুকাইল। গত ৩০ বছর ধরিয়া যে যুদ্ধ বিগ্রহ চলিতেছে তাহাতে শত্রু সৈন্য একবারও গৌড়ের মাটিতে পদার্পণ করিতে পারে নাই, সত্য। কিন্তু নানা লোকের মুখে নানা লোমহর্ষ কাহিনী শুনিয়া গ্রামবাসীদের মনে বিজয় উন্মত্ত সৈন্যদলের স্বভাব চরিত্র আচার ব্যবহার সম্বন্ধে একটা বিভীষিকাপূর্ণ ধারণা জন্মিয়াছিল। সৈন্যদল কিন্তু সংখ্যায় বেশি নয়, মাত্র ২০-২৫ জন পদাতিক, হাতে ঢাল সড়কি। ইহারা ভাস্কর বর্মার দলের সৈন্য। গতকল্য যুদ্ধ জিতিয়া ভাস্কর বর্মা সদল বলে কর্ণ সুবর্ণের অভিমুখে ধাবিত হইয়াছিলেন। ইহারা সেই বিশাল বাহিনীর একটি বিচ্ছিন্ন প্রশাখা। সৈন্যদল প্রথমেই জানিতে চাহিল গৌড়ের রাজা বা তৎস্থানীয় কেহ গ্রামে লুকাইয়া আছে কিনা। গ্রামবাসীরা এক বাক্যে বলিল, রাজা গজা কেহ এখানে নাই। অনুসন্ধান করিবার ছুতায় কিছু লুটপাট করিবার ইচ্ছা সৈনিক দলের ছিল, কিন্তু তাহারা দলে ভারী নয়। গ্রামবাসীরা সংখ্যাগরিষ্ঠ তো বটে, উপরন্তু বিলক্ষণ হৃষ্টপুষ্ট। সৈনিকদের অস্ত্র আছে সত্য, কিন্তু অমন ২-৪টা সড়কি বল্লম গ্রামেও আছে। সুতরাং তাহারা কোনো প্রকার উপদ্রব করিতে সাহস করিল না। প্রত্যেকে একটি একটি করিয়া ইক্ষুদণ্ড লইয়া চিবাইতে চিবাইতে প্রস্থান করিল। সৈন্যদল চলিয়া যাইবার পর গূঢ় নির্মাণ কার্য স্বভাবতই শিথিল হইল। সকলে জটলা করিয়া জল্পনা করিতে লাগিল, কোথায় যুদ্ধ হইয়াছে? ইহারা কোন রাজার সৈন্য? বাহিরের শত্রু ঘরে প্রবেশ করিয়াছে, এখন আত্মরক্ষার উপায় কি? গৌড়ের রাজা কি রাজ্য ছাড়িয়া পলাতক? মধ্যাহ্নকালে গোপা অলক্ষিতে দেবস্থানে গেল। কুটির চক্রের বাহিরে নির্জন অশ্বত্থ বৃক্ষতলে দেবস্থান, পাশেই চাতক ঠাকুরের এক চালা। গোপা দেখিল ঠাকুর অশ্বত্থ বৃক্ষের একটি উদ্গত শিকড়ে মাথা রাখিয়া ঊর্ধ্বমুখী শয়ান করিয়া রইয়াছেন। তাহার দৃষ্টি শূন্যে নিবদ্ধ হইয়া রইয়াছে। গোপা আসিলে চাতক ঠাকুর উঠিয়া বসিলেন।
দুই একটা অন্য কথার পর গোপা গত রাত্রির ঘটনা বলিল। চাতক ঠাকুর অবহিত হইয়া শুনিলেন। গোপা নীরব হইলে তিনি একবার চোখ তুলিয়া তাহার পানে সপ্রশ্ন দৃষ্টি নিবদ্ধ করিলেন। গোপা তাহার চোখের প্রশ্ন বুঝিয়া নীরবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। ঠাকুর তখন দীর্ঘকাল চিন্তা করিয়া বলিলেন, এ কথা চেপে রাখা চলবে না, গাঁয়ের সকলকে জানিয়ে দেওয়া ভালো। গোপা বুঝিল ঠাকুর কি ভাবিয়া এই কথা বলিলেন। সে বলিল, আপনি যা ভালো বোঝেন। ঠাকুর নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আমি যা দেখেছিলাম তা মিথ্যে নয়, কিন্তু ভেবেছিলাম এক রকম, হলো আর এক রকম। যাক, যা হবার তাই হয়েছে। সব তো মনের মতো হয় না গোপা বউ। হয়তো ভালোই হবে, রাঙার রাজপুত্তুর ফিরে আসবে। কিন্তু কিন্তু কি ঠাকুর? আমার মন বলছে বড় দুঃসময় আসছে। শুধু তোমার আমার নয়, আমরা তো খড়কুটো, সারা দেশের দুঃসময়। ঝড় উঠেছে, রাজার সিংহাসন ভেঙে পড়বে, মন্দিরের চূড়া খসে পড়বে, সব ওলটপালট হয়ে যাবে। ভীত হইয়া গোপা বলিল, দিন দুঃখীদের কি হবে ঠাকুর? ঠাকুর বলিলেন, যদি কেহ রক্ষা পায়, দিন দুঃখীরাই পাবে। জানো গোপা বউ, যখন কালবৈশাখী ঝড় আসে, তখন শাল গাছ তাল গাছ ভেঙে পড়ে, কিন্তু বেতসলতার মতো যারা নুয়ে পড়ে তারা বেঁচে যায়। সন্ধ্যার প্রাক্কালে কয়েকজন গ্রাম বৃদ্ধ মহত্তর মহাশয়ের দাওয়ায় পাটি পাতিয়া বসিয়াছিলেন। প্রাতঃকালের আকস্মিক সৈন্য সমাগমের আলোচনা হইতেছে। এমন সময় চাতক ঠাকুর তাহাদের মধ্যে আসিয়া উপস্থিত হইলেন। আলাপ আলোচনা চলিতে লাগিল। আজ শশাঙ্কদেব বাঁচিয়া নাই, তাই শত্রুর এত সাহস। মানব কি সত্যই যুদ্ধে হারিয়া পলায়ন করিয়াছে? কোথায় লুকিয়ে আছে? চাতক ঠাকুর একটু কাশিয়া বলিলেন, মানবদেব কাল রাত্রে আমাদের গ্রামে লুকিয়েছিলেন। সকলে উচ্চকিত হইয়া উঠিলেন। নানাবিধ উত্তেজিত প্রশ্নের উত্তরে চাতক ঠাকুর সংক্ষেপে ঘটনা বিবৃত করিয়া শেষে বলিলেন, কাল রাত্রে রাঙার সঙ্গে মানবদেবের বিয়ে হয়েছে। আজ ভোরে তিনি কানসোনায় ফিরে গেছেন। আবার তুমুল তর্ক উঠিল। চাতক ঠাকুর স্মিত মুখে বসিয়া শুনিতে লাগিল। অবশেষে এক বৃদ্ধ সন্দিগ্ধভাবে তাহাকে প্রশ্ন করিলেন, তুমি এত কথা জানলে কোথা থেকে ঠাকুর? রাজা রাঙাকে বিয়ে করেছে, তুমি নিজের চোখে দেখেছ? চাতক ঠাকুর শান্ত স্বরে একটি মিথ্যে কথা বলিলেন, আমি বিয়ে দিয়েছি। সে রাত্রে দেবস্থানে ফিরিবার পথে ঠাকুর গোপাকে চুপি চুপি বলিয়া গেলেন, গোপা বউ, রাঙার সিথে সিঁদুর দিও। আর যদি কেউ জানতে চায়, বলো আমি রাঙার বিয়ে দিয়েছি। রঙ্গনা সীমন্তে সিন্দুর পড়িল, যেন সোনার কমলে রক্তচন্দনের ছিটা। রঙ্গনাকে কেন্দ্র করিয়া সারা গ্রামে উত্তেজনার ঘূর্ণাবর্ত বহিতে লাগিল। সকলের কৌতূহলী দৃষ্টি রঙ্গনার দিকে, সকলের চটুল রসনায় রঙ্গনার কথা। কিন্তু রঙ্গনার কোনো দিকেই লক্ষ্য নাই, সে যেন স্বপ্নের ঘরে আচ্ছন্ন আছে। বরং গোপা গ্রামীণাদের ঔৎসুক্য ও কৌতূহল দেখিয়া গর্বিত অবজ্ঞায় ঘাড় বাঁকাইয়া ভ্রুকুটি করে। কিন্তু রঙ্গনার গর্বও নাই, অভিমানও নাই। সে তন্দ্রাচ্ছন্নের ন্যায় নদীতে স্নান করিতে যায়। মেয়েদের কৌতুক কানাকানি তাহার কর্ণে প্রবেশ করে, কিন্তু অন্তর স্পর্শ করে না। তাহার সূক্ষ্ম অন্তঃপ্রকৃতি যেন গ্রামের পরিবেশ ছাড়িয়া বহু দূরে চলিয়া গিয়াছে। জড় দেহটাই পিছনে পড়িয়া আছে। একটি একটি করিয়া দিন কাটে, মাস কাটে,
হেমন্ত গিয়া হিম আসে, হিমের শেষে বসন্ত। রঙ্গনা নিজ দেহের অভ্যন্তরে নূতন জীবনের প্রাণ স্পন্দন অনুভব করে। তাহার দেহ মন ভরিয়া বিপুল হৃদয়াবেগ উথলিয়া ওঠে। সে চুপি চুপি মানবের অঙ্গত্রি পেটরা হইতে বাহির করিয়া বুকে চাপিয়া ধরে, কিন্তু মানব ফিরিয়া আসে না। তাহার কোনো সংবাদও নাই। বহির্জগতের সহিত বেতসগ্রামের যোগাযোগ অতি অল্প। সেই যে একদল শত্রু সৈন্য আসিয়াছিল, তারপর বাহির হইতে আর কেহ আসে নাই। গ্রামিকারা কেহ কেহ কদাচ বাহিরে গিয়া কিছু সংবাদ সংগ্রহ করিয়া আনে। সে সংবাদও পাকা খবর নয়, জনশ্রুতি মাত্র। কর্ণ-সুবর্ণ পর্যন্ত যাইবার সাহস কাহারও নাই। সেখানে নাকি মারামারি কাটাকাটি চলিতেছে, রক্তের স্রোত বহিতেছে। কোন এক ভাস্কর বর্মা, তিনি নাকি গৌড় দেশ গ্রাস করিয়াছে। মানবদেবের কথা কেহ জানে না। সে মরিয়াছে কি বাঁচিয়ে আছে তাহাও সকলের অজ্ঞাত। এই সকল কথা রঙ্গনার কানে পৌঁছায় না। কে পৌঁছাইবে? চাতক ঠাকুর জানেন, কিন্তু তিনি নীরব থাকেন। মাঝে মাঝে গোপা ব্যাকুল হইয়া তার কাছে উপস্থিত হয়। ঠাকুর তাহার প্রশ্ন এড়াইয়া যান। গোপার বুক দমিয়া যায়, কিন্তু সে নিজের আশঙ্কার কথা রঙ্গনাকে বলে না। আশায় বুক বাঁধিয়া থাকে। রঙ্গনা প্রত্যহ দ্বিপ্রহরে বেতস কুঞ্জে গিয়া শুইয়া থাকে। স্বপ্নালসার কল্পনার নানা ক্রীড়া তাহার মনের মধ্যে চলিতে থাকে। সে কল্পনায় শুনিতে পায়, বহু দূর হইতে জয়ন্তের ক্ষুরধ্বনি আসিতেছে। সাদা ঘোড়ার পিঠে দীর্ঘকান্তি আরোহী, দুর্বাহরিত প্রান্তরের উপর দিয়া অশ্বের মৃদু ক্ষুরধ্বনি ক্রমে কাছে আসিতেছে। ওই বেতসকুঞ্জের বাহিরে আসিয়া থামিল। রঙ্গনা চমকিয়া উঠিয়া বসে। বেতস শাখার ফাঁকে বাহিরে দৃষ্টি প্রেরণ করে, আবার নিঃশ্বাস ফেলিয়া শয়ন করে। বেতসকুঞ্জে মন যখন বড় অধীর হয়, তখন রঙ্গনা মৌরির কিনারা ধরিয়া দক্ষিণ দিকে যায়। দক্ষিণে গ্রামের সীমান্তে একটি বৃদ্ধ জটিল নগ্রোধ বৃক্ষ দাঁড়াইয়া আছে। তাহার ঘন শীতল ছায়াতলে বসিয়া অপলক নেত্রে দূরের মাঠে চাহিয়া থাকে। দূরে মাঠের শেষে বন আরম্ভ হইয়াছে। বনের শেষে নাকি আবার মাঠ আছে, তারপর কর্ণ সুবর্ণ নগর। কত বিস্তীর্ণ এই পৃথিবী! এই পৃথিবীর অন্য প্রান্ত হইতে একটি মানুষ কি আসিবে? কিন্তু সে যে আসিবে বলিয়া গিয়াছিল, কেন আসিবে না? কবে আসিবে? এইভাবে বসন্ত ফুরাইয়া গেল। রঙ্গনা যখন প্রায় পূর্ণ গর্ভা, তখন একটি ঘটনা ঘটিল। রঙ্গনার জীবনের যাহা দৃঢ়তম অবলম্বন ছিল, তাহা হঠাৎ খসিয়া গেল। গোপা একদিন অপরাহ্নে শিকড় বাকড়ের অন্বেষণে গ্রামের বাহিরে মাঠের দিকে গিয়াছিল। মাঠে এক বেদিয়া রমণীর সহিত তাহার সাক্ষাৎ হইল। বেদিয়ারা সাপ ধরে যত্রতত্র সাপ খেলা দেখাইয়া বেড়ায়। জাঙ্গলিক বিষ বৈদ্যের কাছে সাপের বিষ বিক্রয় হয়। আবার টুকটাক মন্ত্র ঔষধি জানে, গুপ্তচরের কাজও করে। বেদিনীর সহিত গোপার অনেকক্ষণ ধরিয়া কথা হইল। কি কথা হইল তাহা কেহ জানিল না। সন্ধ্যার সময় গোপা কুটিরে ফিরিয়া আসিল। রঙ্গনা লক্ষ্য করিল না, তাহার মায়ের মুখ কালিবর্ণ, হাত পা কাঁপিতেছে। গোপা আহার না করিয়াই শুইয়া পড়িল। স্বভাবতই সে আজকাল কম কথা বলে, আজ একটিও কথা বলিল না। গভীর রাত্রে গোপার ত্রাস দিয়া জ্বর আসিল। প্রচন্ড তাপ, গা পুড়িয়া যাইতেছে, চক্ষু জবা ফুলের ন্যায় রক্তবর্ণ। এই মরণান্তক জ্বর আর নামিল না। 2 দিন অঘোর অচৈতন্য থাকিবার পর গোপার প্রাণ বিয়োগ হইল। মরণের পূর্বে কিন্তু সে একবার মুখ খুলিল না, একটি বাক্য নিঃসরণ করিল না। বেদিনীর মুখে যে ভয়ঙ্কর সংবাদ সে শুনিয়াছে,
তাহার ইঙ্গিত পর্যন্ত দিল না। গ্রামবাসীরা মৃত্যু মুহূর্তে বিবাদ বিসংবাদ মনে রাখিল না। মৌরীর তীরে লইয়া গিয়া গোপার অন্ত্যেষ্টি করিল। তাহার দেহ ভস্য লইয়া মৌরীর জলে মিশিল। গোপার জীবন জ্বালা জুড়াইল। গ্রামের কেহ কেহ গোপাকে বেদিনীর সহিত মাঠে কথা বলিতে দেখিয়াছিল। তাহারা বলা বলি করিতে লাগিল, এই বেদিনী টুকটাক করিয়াছে। মৃত্যুর যে অন্য কোনো কারণ থাকিতে পারে তাহা কেহ ভাবিল না। গোপার অবশ্য কেহ শোক করিবার ছিল না, কিন্তু রঙ্গনার প্রতি অনেকেরই মন সদয় হইল। গ্রামের ছিল গোপার সঙ্গে, কারণ গোপা ছিল মুখরা প্রখরা। রঙ্গনার স্বভাব মায়ের মতো নয়, সে নমনীয়া মৃদু স্বভাবা, সে অপরূপ রূপসী, তার উপর রাজবধূ। হোক এক রাত্রির বধূ, তবু রাজবধূ। কে বলিতে পারে, হয়তো মানবদেব কোনোদিন ফিরিয়া আসিবে, রঙ্গনাকে চতুর্দলায় লইয়া যাইবে। গ্রামবাসীদের মন তাহার প্রতি প্রসন্ন হইল। গোপা যেন মরিয়া তাহাকে জাতে তুলিয়া দিয়া গেল। মাতার মৃত্যুর পর 2 দিন রঙ্গনা ভূমিশয্যা ছাড়িয়া উঠিল না। চাতক ঠাকুর আসিলেন, স্বয়ং রন্ধন করিয়া তাহাকে খাওয়াইলেন। স্নিগ্ধ স্বরে 2-4টি কথা বলিলেন। মা কারো চিরকাল থাকে না রাঙা, তুই স্বামীর কথা ভাব, তোর পেটে যে আছে তার কথা ভাব। রঙ্গনা মনে বল পাইল। মা চলিয়া গিয়াছেন, কিন্তু ঠাকুর আছেন। না, সে সাহস হারাইবে না, সে হাল ছাড়িবে না। যে যেন আসিবে বলিয়া চলিয়া গিয়াছে তাহার জন্য প্রতীক্ষা করিবে, অনাগত জীবন কণিকার জন্য প্রস্তুত থাকিবে। রঙ্গনের জীবনযাত্রা আবার পূর্ববৎ চলিতে লাগিল। কুটিরে সে একা, কিন্তু ক্রমে তাহাও অভ্যাস হইয়া গেল। পূর্বে মাতার আদেশে কাজ করিত, এখন নিজেই রন্ধন করে, নদীতে জল আনিতে যায়, সন্ধ্যায় চুল বাঁধে, সিথি ভরিয়া সিঁদুর পরে, আর প্রতীক্ষা করে। চাতক ঠাকুর সময়ে অসময়ে আসিয়া তাহার দেখাশোনা করেন, গল্প করেন, জাতক পুরাণের উপাখ্যান বলেন। রাত্রে তাহার দেহলিতে আসিয়া শয়ন করেন। এইভাবে নিদাঘ শেষ হইল। সূর্য আদ্রা নক্ষত্রে সংক্রমণ করিল। একদিন সায়াহ্নে আকাশের দক্ষিণ হইতে কালো কালো মেঘ উঠিয়া আসিল। পুঞ্জ পুঞ্জ মেঘ দ্রুত আকাশ ঢাকিয়া ফেলিল। কুটির দেহলিতে রঙ্গনা তখন চুল বাঁধিয়া পিত্তলের থালিকা মুখের কাছে ধরিয়া সীমন্তে সিঁদুর পড়িতেছে। চাতক ঠাকুর অদূরে বসিয়া এক কৌতুককর কাহিনী বলিতেছে। এমন সময় দশদিক ধাঁধিয়া নীল বিদ্যুৎ ঝলকিয়া উঠিল। পরক্ষণেই বিকট বজ্রনাদে আকাশ যেন ফাটিয়া পড়িল। রঙ্গনা হঠাৎ ভয় পাইয়া মাটির উপর উপুর হইয়া পড়িল। বজ্রের হুঙ্কার ধ্বনি প্রশমিত হইলে তীব্র ধারায় বৃষ্টি আরম্ভ হইল। তখন রঙ্গনা মাটি হইতে পাংশু পাণ্ডুর মুখ তুলিল। একবার ভয় বিস্ফারিত চক্ষে ঠাকুরের পানে চাহিল, তারপর টলিতে টলিতে গিয়া কুটিরের কক্ষে প্রবেশ করিল। ঠাকুর তাহার ভয় বিস্ফারিত দৃষ্টির অর্থ বুঝিলেন। তিনি বৃষ্টির মধ্যে ছুটিয়া গিয়া আশেপাশের কুটির হইতে 2 জন স্ত্রীলোককে ডাকিয়া আনিলেন। 2 দণ্ড মধ্যে রঙ্গনা সন্তান প্রসব করিল। বজ্র বিদ্যুতের খুরুক ধ্বনির মধ্যে শিশু কণ্ঠের ক্ষীণ কাকুতি শোনা গেল। ঠাকুর দ্বারের বাহিরে দাঁড়াইলেন, উচ্চ কণ্ঠে প্রশ্ন করিলেন, কি হলো, ছেলে না মেয়ে? বদ্ধ দ্বারের ওপার হইতে একটি স্ত্রীলোক বলিল, ছেলে। আহ্লাদে ঠাকুরের মন ভরিয়া উঠিল। তিনি 2 হস্ত সহর্ষে ঘর্ষণ করিতে করিতে নিজ মনেই বলিতে লাগিলেন, ভালো ভালো, আহা ভালো হয়েছে, রাজার ছেলে, বজ্রের ভেরি বাজি এসেছে। ওর নাম রাখলাম বজ্র, শশাঙ্ক দেবের পৌত্র, মানব দেবের পুত্র বজ্রদেব।
ওর মায়েরও নাম আমি রেখেছিলাম, আবার ওর নাম রাখলাম। আহা, বেঁচে থাক, মার কোল জুড়ে বেঁচে থাক। আকাশে ঘন দুর্যোগ, ধরণী পৃষ্ঠে বৃষ্টির লাজাঞ্জলি বর্ষণ, মেঘের বিতানতলে মর্দল ঝল্লরির রণবাদ্য বাজিতেছে, আবার তরিতলতার নৃত্য বিলাস চলিতেছে। সদ্যজাত শিশুর অদৃষ্ট দেবতা যেন জন্মকালেই তাহার ললাটে ভবিতব্যের তিলক পরাইয়া দিলেন। বন্ধুরা, এখানেই শেষ করলাম গৌর মল্লারের তৃতীয় পর্ব। কেমন লাগছে কমেন্ট করে জানান। যদি ভালো লাগে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, লাইক করুন একটা। আর যদি আমার চ্যানেলে এখনো না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াতে সাহায্য করুন। যদি এরকমই আরো গল্প শুনতে চান, এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন, চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজ খুলে গেলে পাবেন প্লেলিস্ট, সেখানে থরে থরে গল্প সাজানো আছে আপনাদের জন্য। শুনে নিন যা আপনার পছন্দ। আজকের মতো আমাকে বিদায় দিন। নমস্কার।